পাশাপাশি বালিবাজারে তদন্তে ইডির অভিযান বেহালার জেমস লং সরণিতে ইডির হানা। কি জানা যাচ্ছে আরো বিস্তারিত জানবো। সমীর রয়েছে আমাদের সঙ্গে। সমীর, কার বাড়িতে ইডির অভিযান চলছে, কি জানা যাচ্ছে? দেখো যে নানা জায়গায় জেলা জুড়ে যে বালি কারবারের যে করছিল বেআইনি, সেই বেআইনি বালি কারবারের সূত্র মারফত ধরে বেহালা অন্যান্য জায়গায় যেরকম হচ্ছে তার পাশেও বেহালা শখের বাজারে জেমস লং সরণিতে অরুণ সরাফ বলে একজন আছে, তার বাড়িতে রেড করেছে সকালবেলা একদম। কিন্তু যেটুকুনি জানা যাচ্ছে এই বালির টাকায় কোম্পানিতে ঢুকেছে কিনা, এই অরুণ বাবু সহ ওর বাড়ির পরিবারের বেশ কয়েকজনের নামে 20টা কোম্পানি আছে। যে 20টা কোম্পানি আছে, যে 20টা কোম্পানির মধ্যে এই বালির টাকা ঢুকেছে কিনা সেটা নিয়েই তদন্ত করছে ইডি। বেশ, ধন্যবাদ। তেহট্টে গণপিটুনি খুনে গ্রেফতার গণপিটুনি খুনে গ্রেফতার গ্রামবাসী। তেহট্টের বাসিন্দা সৌম্যজিৎ বিশ্বাস গ্রেফতার। ছাত্র খুনে থমথমে তেহট্টে। নিশ্চিন্তপুর শ্বাসরোধ খুন বলেই প্রাথমিক অনুমান করেছিল পুলিশ, এবং তেহট্টে এই গণপিটুনি খুনে গ্রেফতার গ্রামবাসী। তেহট্টের বাসিন্দা সৌম্যজিৎ বিশ্বাস গ্রেফতার। নদিয়া তেহট্টে 9 বছরের শিশু খুনের তদন্ত করছে পুলিশ। আর এই শিশু খুনের ঘটনায় পাল্টা গণপিটুনিতে আরো 2 জনের মৃত্যু হয়েছে। সেটা কেন রোখা গেল না? এই মৃত্যুর দায় কি এড়াতে পারে পুলিশ? এটা কি পুলিশি ব্যর্থতা নয়? প্রশ্ন অনেকেরই। নদিয়ার তেহট্ট থানা থেকে মেরে কেটে 20 মিনিট দূরে নিশ্চিন্তপুর। শনিবার এখানেই নিখোঁজ শিশুর দেহ উদ্ধার হয়। তারপর আক্রোশের বশে 3 প্রতিবেশীকে গণপিটুনি এলাকাবাসীর। তাদের সন্দেহ এই প্রতিবেশীরা বাচ্চা পাচার করে, তাই গণপিটুনি। তাতে 2 জনের মৃত্যু। কেউ বা যদি ফেলে থাকে তাহলে পরে ওরা নিশ্চয় জানবে, কারণ হচ্ছে যাতায়াতের ওইটাই রাস্তা। ওদের কোনো ষড়যন্ত্র ছিল, হয়তো আমাকে মুক্তিপণের দাবিও করতে পারে, কিংবা হয়তো আমার ছেলেকে কোনো জায়গায় পাচার করতে হয়েছিল, সেটাও হতে পারে। যখন দেখলো যে আমাদের দ্বারা সম্ভব না, তখন হয়তো মেরে আমার ছেলেকে ওখানে রেখে দিয়েছে। আর কারো মা বাবার কোল যেন এইভাবে যাতে খালি না হয়, সেটা আমি প্রশাসনের কাছ থেকে চাচ্ছি। শিশু মৃত্যুর পেছনে কে বা কারা, সেই তদন্ত করছে পুলিশ। কিন্তু এর পাল্টা গণপিটুনিতে আরো 2 জনের মৃত্যু কেন আটকাতে পারল না পুলিশ? শিশু মৃত্যুর জেরে যে আক্রোশ তৈরি হতে পারে, এবং সেই আক্রোশ থেকে যে গণপিটুনি হতে পারে, সেটা কেন আগে থেকে কিছুই বুঝতে পারল না পুলিশ? এই মৃত্যুর দায় কি এড়াতে পারে তেহট্ট থানা? উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পারেনি তারা, উল্টে পুলিশকেই বাধা দেওয়ার অভিযোগ জনতার বিরুদ্ধে। এর কিছু পরেই তেহট্ট থানার আইসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এখানে এসে পৌঁছয়, কিন্তু ততক্ষণে সব শেষ। নিশ্চিন্তপুরের বাসিন্দা 9 বছরের স্বর্ণাভ বিশ্বাস, ক্লাস 3 পড়ুয়া, মা বাবার একমাত্র সন্তান। শুক্রবার নিখোঁজ হয়ে যায় স্বর্ণাভ। ডায়েরি করা হয় তেহট্ট থানায়। পরের দিন শনিবার ভোর 6টা নাগাদ স্বর্ণাভর বাড়ির পেছনের ডোবা থেকে তার দেহ উদ্ধার হয়। খবর দেয়া হয় তেহট্ট থানায়। ঘটনাস্থলের কাছেই থানা, তাও পুলিশ 8 ঘন্টা পরে পৌঁছয় বলে অভিযোগ। ততক্ষণে স্থানীয়দের ক্ষোভ গিয়ে পড়েছে স্থানীয় টোটো চালক নিহত স্বর্ণাভর প্রতিবেশী উৎপল মণ্ডলের বাড়িতে। সন্দেহের বশে 1000 খানেক এলাকাবাসী উৎপল এবং তার স্ত্রী এবং বড় ছেলের বউকে মারধর করে। শনিবারই হাসপাতালে মৃত্যু হয় উৎপল মণ্ডল এবং তার স্ত্রীর। এই ঘটনার সেখানের মধ্যে যখন একটা উন্মত্ত জনতা কিছুটা সেখানের মধ্যে গেদার হয়ে সেখানে আপনার এই বলছেন যে 3 জনকে সেখানের মধ্যে তাদেরকে সেখানের মধ্যে একটু অ্যাসল্ট করে, এবং পরবর্তীকালে 2 জন মারা গেছে। পুলিশের দাবি এলাকায় পৌঁছলেও ঘটনাস্থলে পুলিশকে ঢুকতে দেননি স্থানীয়রা। গ্রামবাসীদের বাধার কারণেই গণপিটুনি ঠেকানো যায়নি বলে দাবি পুলিশের।
এখানেই অনেকের প্রশ্ন, গণপিটুনির আগেই কেন এলাকায় পৌঁছতে পারল না পুলিশ? শিশু খুনের পাল্টা হিসেবে যে এরকম গণপিটুনি হতে পারে সেটা কেন তারা আজ করতে পারেনি? সেটা করতে পারলে তো এভাবে দুজনের প্রাণ যেত না। খুন, পাল্টা গণপিটুনিতে দুজনের মৃত্যু, তিনটে মৃত্যুর পরে পদক্ষেপ পুলিশের। নিহত স্বর্ণাভ বিশ্বাসের পরিবারের অভিযোগে 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গণপিটুনিতে মারা গিয়েছেন উৎপল মণ্ডল, তার ছোট ছেলে, ছোট ছেলের বউ, মামা এবং মামিকে পুলিশ গ্রেপ্তার করেছে। নদিয়া থেকে সমীর রুদ্র, নিউজ 18 বাংলা। কয়েক মাস ধরে প্রেম সম্প্রতি সম্পর্ক ভাঙতে চান তরুণী, আর এর মাঝেই রবিবার যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার। এটা কি আত্মহত্যা নাকি খুন? পরিবারের দাবি যুবককে খুন করা হয়েছে। দুর্গাপুরের অমরাবতীর ঘটনা। সম্পর্কের টানাপোড়েনে আত্মঘাতী নাকি যুবককে খুন? পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে যুবকের মৃত্যুতে তৈরি হয়েছে রহস্য। এই যে জঙ্গল, এই জঙ্গলের মধ্যেই কিন্তু ভৈরব ক্ষেত্রপালের মৃতদেহ ঝুলতে দেখা যায়। এই যে সামনে দেখা যাচ্ছে এই যে গাছ, সেই গাছটির মধ্যেই কিন্তু মূলত ভৈরব ক্ষেত্রপালের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। দুর্গাপুর শহর লাগোয়া অমরাবতী, এখানকার বাসিন্দা বছর 23-এর ভৈরব ক্ষেত্রপাল। তারই ঝুলন্ত দেহ উদ্ধার হয় রবিবার বাড়ির পিছনের জঙ্গল থেকে। মৃতের পরিবারের দাবি, কয়েক মাস ধরে বাঁকুড়ার এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক ভৈরবের। ভৈরবের বাড়ির কাছেই তরুণীর দিদির বাড়ি। দিদির বাড়িতে আসা যাওয়া ছিল তরুণীর, সেখান থেকে দুজনের আলাপ, তারপর প্রেম। সম্প্রতি সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়। ভৈরবের সঙ্গে সম্পর্ক ভাঙতে চান তরুণী। যুবকের পরিবারের দাবি, বুধবার দুর্গাপুরের মায়াবাজারে যুবককে ডেকে পাঠান তরুণী। খুড়তুতো ভাইকে নিয়ে বাড়ি থেকে বের হন যুবক, তারপর ফেরেননি। নিউ টাউনশিপ থানায় অভিযোগ জানায় পরিবার। আমরা বলেছিলাম আমার ভাই ভুল করে থাকে আমাদেরকে এসে বলবি, শোনেনি। তারপরে কোথায় ওকে ফোন করে ডাকলো আমার ভাইকে, ডেকে পরে ওখানে চলে গেল। আমার ভাই কাউকে বলেনি, আমার একটা কাকা ছেলেকে নিয়ে গেছিল, ও জানে মেয়েটাকে। এই যে সামনে দেখা যাচ্ছে এই যে গাছ, পরিবারের অভিযোগ যে তাকে খুন করা হয়েছে এবং পুড়িয়ে মারার চেষ্টা। তেল রয়েছে পড়ে, সেই তেল জাতীয় কোনো কিছু, এবং যে পায়ের যে চামড়া ঝলসে রয়েছে, বিভিন্ন জায়গায় কিন্তু পড়ে রয়েছে সেই পায়ের চামড়া দেখা যাচ্ছে। আসার পর দেখছি দেহ ঝোলানো আছে, আবার অ্যাসিড দিয়ে পোড়ানো তাকে চেষ্টা করা হয়েছে, দেহ লোপাটার চেষ্টা করা হয়েছে। এখানে আঙুলের চামড়া ফামড়া সব ছেড়ে ছেড়ে পড়ে যাচ্ছে। স্যার এটা অ্যাসিডের কারণেই হচ্ছে। বুধবার নিখোঁজ, রবিবার দেহ উদ্ধার, এই নিয়ে জোর শোরগোল। এদিন সকালে তরুণীর দিদির বাড়িতে ভাঙচুর করা হয়। পরিস্থিতি সামলাতে র‍্যাব নামায় নিউ টাউনশিপ থানা। তাহলে এটা কি খুন নাকি সম্পর্কের টানাপোড়েনে আত্মহত্যা? সব দিকই খতিয়ে দেখছে পুলিশ। দুর্গাপুর থেকে অর্পণ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। আসছি পরবর্তী খবরে। মাঝমাঠেই রেফারিকে মারধর, নৈহাটিতে রেফারির ভুল সিদ্ধান্তে পেনাল্টি। নৈহাটি বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামের ঘটনা। বেলঘড়িয়া অ্যাথলেটিক বনাম খড়দা সূর্য সেন স্পোর্টিং এর খেলা। সুপার লিগ ডিভিশনের ফাইনালে রীতিমতো উত্তেজনা। বেলঘড়িয়া অ্যাথলেটিক ক্লাবের পেনাল্টি, রেফারির ভুল সিদ্ধান্তে এই পেনাল্টি বলেই অভিযোগ। রেফারি চরণ হিমব্রমকে মার খড়দা স্পোর্টিং এর ফুটবলারদের। রেফারিকে মারধর কর্মকর্তাদেরও। আহত রেফারি ভর্তি নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে। নৈহাটি থানায় অভিযোগ দায়ের। না, এটা বাংলা ফুটবলের জন্য একেবারেই ভালো বিজ্ঞাপন নয়। রীতিমতো রেফারিকে ঘিরে ধরে শারীরিকভাবে তাকে নিগ্রহ করা হচ্ছে। একেবারেই কাঙ্ক্ষিত নয়, একেবারেই আকাঙ্ক্ষিত নয়। এটি বাংলা ফুটবলের জন্য একেবারেই ভালো বিজ্ঞাপন নয়। এবং এখানে দুই দলের খেলোয়াড়দের মধ্যে রীতিমতো সূর্য সেন স্পোর্টিং ক্লাব, তাদের সদস্যরা, তাদের যারা সমর্থক এবং কর্মকর্তা, তারা মাঠে ঢুকে রেফারিকে মারধর করে। রেফারি অত্যন্ত গুরুতর আহত হয়ে যায়। তাদের বক্তব্য যে যখন গোলকিপার রেফারিকে মারে, রেফারি তাকে লাল কার্ড দেখায়।
কেন তাকে লাল কার্ড দেখানো হলো, এটাই হচ্ছিল ওদের মূল দাবি। কমিশনার যিনি ছিলেন তিনি আমাদের রিপোর্ট দেবে, রিপোর্ট হাতে পেলেই আমরা অবশ্যই এই ক্লাবের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আবাসের টাকা থেকে কাটমানি, বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা থেকে জোর করে 20,000 টাকা আদায়, আর এর জেরে বাড়ি তৈরির কাজ মাঝপথেই বন্ধ। ভাঙাচোরা ঘরে দিন কাটছে বৃদ্ধার। এমনই চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত সদস্য এবং তাঁর স্বামীর বিরুদ্ধে। অভিযোগ মানতে নারাজ পঞ্চায়েত সদস্য। দরমার দেওয়াল, চারপাশ প্লাস্টিকে ঘেরা, টালির ছাউনিতেও প্লাস্টিক। এটা বছর 70-এর অঞ্জুয়ারা বিবির বাড়ি। পাশেই তৈরি হচ্ছে পাকা বাড়ি রাজ্য সরকারের দেওয়া বাংলার বাড়ি প্রকল্পের টাকায়। অভিযোগ, সেই টাকা থেকে 20,000 টাকা কাটমানি আদায় করেছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য এবং তার স্বামী। টাকার অভাবে বাড়ির কাজ শেষ করতে পারেননি, তাই বাধ্য হয়েই বৃদ্ধাকে থাকতে হচ্ছে দক্ষিণ 24 পরগনার মগরাহাটের ভাঙাচোরাই ঘরে। ঘর করেছেন? ওই তো করতে করতে রেখে দিয়েছি, টাকা নিয়ে বলে করিনি। কেন টাকা নেই কেন? ওই তো 20,000 টাকা নিয়ে নিল। কে নিয়েছে? জামাল। পঞ্চায়েত সদস্য? হ্যাঁ। এই মাটির ঘরেতে থাকেন? হ্যাঁ। মগরাহাট 1 নম্বর ব্লকের ইয়ারপুর গ্রাম পঞ্চায়েত। এখানকার গোল মসজিদ এলাকার বাসিন্দা অঞ্জুয়ারা বেওয়া। স্বামী মারা গিয়েছেন অনেক আগেই, 5 মেয়েরও বিয়ে হয়ে গিয়েছে, তাই ভাঙাচোরা এই বাড়িতেই একা থাকেন। সম্প্রতি রাজ্য সরকারের বাংলা বাড়ি প্রকল্পে আবেদন করেন অঞ্জুয়ারা। তালিকায় নামও ওঠে। প্রথম কিস্তির 60,000 টাকায় অর্ধেক বাড়িও তৈরি করে ফেলেন। দ্বিতীয় কিস্তির 60,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকার পর বিপত্তি। অভিযোগ, পঞ্চায়েত সদস্য কিসমত বিবি এবং তার স্বামী জামাল লস্কর বৃদ্ধার থেকে 20,000 টাকা কাটমানি দাবি করেন। চাপের মুখে পড়ে তাকে 20,000 টাকা দেন বৃদ্ধা। তাঁর দাবি, হাতে আর টাকা না থাকায় বাড়ির কাজ বন্ধ হয়ে গিয়েছে। এরপরেই পঞ্চায়েত প্রধান বিডিওর কাছে লিখিত অভিযোগ জানান। 20,000 টাকা বাংলা আবাস যোজনার টাকা ঢোকার পরে আমার বৌদিকে এসে হুমকি ধুমকি দিচ্ছে। কিসমত বিবি লস্কর শাসক দলে ঢুকে গেছে, গিয়ে আমার বৌদির কাছ থেকে হুমকি ধুমকি দিয়ে 20,000 টাকা নিয়েছে। এখন মাটির ঘরে আছে, আর আমি এসডিও, বিডিও, ওসিকে চিঠি করেছিলাম, সব জায়গায় করেছিলাম। ও আমাদের ফাঁসাবে বলে বিরুদ্ধ করে ওরকম করছে। বাড়িটা হয়েছে তো করতে পারছে না, মানে 2 কিস্তির টাকা তো পেয়ে বাড়িটা করতে পারছে। আপনি বলতে চাইছেন আপনার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে? হ্যাঁ। অনেক কষ্ট করে জনপ্রতিনিধি হয়েছে, সেবা করবে, সেই সেবার জন্য ওদের দান দিতে হবে না? কোন রাজত্ব চলছে? গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, তার একটা সরকারি যোজনার টাকা পাবে, সেখান থেকে কাটমানি। আর বড় বড় ডায়লগ, কেন্দ্র দিচ্ছে না, অমুক দিচ্ছে না, তমুক দিচ্ছে না। যদি এই ধরনের কোনো ঘটনা ঘটিয়ে থাকে, নিশ্চিত তার বিরুদ্ধে দলগতভাবে ব্যবস্থা নেওয়া হবে। কোনোভাবে গরিব মানুষের সাথে এই কাজ করা যাবে না। মগরাহাট থেকে আনিসুদ্দিন মোল্লা, নিউজ 18 বাংলা।